আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছে সাইফ, যে কিনা হাজিরাট মিল্লাত একাডেমির প্রাক্তন স্টুডেন্ট এবং এবছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, বিউপি থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন সুনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছে। আমরা সাইফের কাছ থেকেই শুনবো তার বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন জার্নিটা। সাইফ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ, খুবই ভালো। যে এই যে তোমার তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো, আমরা জানি যে অ্যাডমিশন টাইমটা খুব একটা টাফ টাইম। তো তোমার বিশ্ববিদ্যালয়ের এই যে অ্যাডমিশন টাইম, এই টাইমটা সম্পর্কে একটু জানতে চাইতেছি। জি ভাইয়া, আমার আসলে আমি অ্যাডমিশনের জন্য প্রস্তুতি শুরু করেছিলাম হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে। তো আমি তো যেহেতু নটরডেমে পড়াশোনা করেছি, তো আমি তখন দেখছিলাম যে আমার বন্ধু বান্ধব বা বড় ভাই যারা ছিল সবার কাছ থেকে শুনতাম যে যদি তুমি কোনো রকম চান্স পাইতে চাও তাহলে 3-4 মাস পড়াশোনা করো অ্যাডমিশন এসএসসি পরবর্তী। আর যদি ভালোভাবে চান্স পাইতে চাও তাহলে তোমার ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনা করা উচিত। তো আমি ফার্স্ট ইয়ারে হচ্ছে গিয়ে কিছু বই কিনলাম, ইংলিশ মাস্টার, তারপর জিকের জন্য জুবাইর জিকে কিনলাম, বাংলা কিনলাম, অভিযাত্রী কিনলাম। তারপর কিনে আমি ধীরে ধীরে একাডেমিক পড়াশোনার পাশাপাশি হচ্ছে অ্যাডমিশনের পড়াটা একটু গুছিয়ে নিচ্ছিলাম, যেন আমার 3-4 মাসে হচ্ছে কি আপনার কষ্টটা না হয়, যেন একটা চাপ না পড়ে, আমি রিভিশন দিয়ে যাতে সবার থেকে এগিয়ে থাকতে পারি। তো আমি এভাবে পড়াশোনা করলাম এবং আলহামদুলিল্লাহ আমি ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ভালোই করলাম। তারপর আল্লাহর অশেষ রহমতে আমি 2024 সালে একটা গোল্ডেন জিপিএ 5 পেয়েছি এবং আমি ঢাকা বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছি। এরপর আমি যখন কোচিং এ ভর্তি হই তখন হচ্ছে কি আমি দেখলাম যে আমি যে ফার্স্ট ইয়ার থেকে যে প্রস্তুতি নিয়েছিলাম এটা আমাকে অনেক অ্যাডভান্টেজ দিত। কেননা অনেক স্টুডেন্ট আছে কি আপনার প্রথমে এসে হচ্ছে কি ওরা যারা প্রাইমারি লেভেল শুরু করতো, আমি অলরেডি ওই প্রাইমারি লেভেল গুলো পড়ে আসছিলাম। তো তখন আমি কোচিং এ ভালো ফলাফল করতে শুরু করলাম। তখন আমি অ্যাডভান্টেজ পাইতাম আর কি যে আর হচ্ছে কি আমার কলেজ যেহেতু নটরডেম কলেজ ছিল, তো আমরা কম্পিটিটিভ অলওয়েজ কম্পিটিশন করে বড় হয়েছে। আমাদের কুইজ ছিল, উইকলি এক্সাম নিত। তো ওইটাও আমাকে অনেক অ্যাডভান্টেজ দিয়েছিল অ্যাডমিশন পিরিয়ডে। তার ফলে আমি আল্লাহর রহমতে অনেক ভালো ফলাফল করতে পারছি। হ্যাঁ, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো। তো যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা পাবলিশড হলো, সর্বপ্রথম তুমি কাকে জানাইছো? আমার হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেদিন রেজাল্ট পাবলিশ হয়েছিল, তো আমার আব্বু ছিল পাশের রুমে। তো তখন হচ্ছে কি ইফতারের সময়, আমাদের ডেট ছিল হচ্ছে আরো 4-5 দিন পরে। তো হঠাৎ আমি ইফতার শেষ করে জাস্ট আমার রুমে গেলাম, তখন একটা ফেজে দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। তখন তো মনে করেন যে আমার যেহেতু মেইন টার্গেট ছিল ঢাবি, হাত পা কাঁপা শুরু করছে যে আল্লাহ ফলাফল কি হয়। তারপর যখন আমি ফলাফল দেখলাম, আলহামদুলিল্লাহ আমি 151তম স্থান অর্জন করেছি। সেই অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না। অন্যরকম একটা অনুভূতি। তারপরে আমি আমার বাবাকে বললাম, বাবা খুশি, আম্মুকে বললাম, আম্মু অনেক খুশি হলো, সবাইকে আত্মীয় স্বজনদের জানাইলো, আব্বু আম্মু জানাইছে সবাইকে, সবাই অনেক খুশি। মানে অন্যরকম একটা অনুভূতি এটা। সেই অনুভূতিটা এই সাইফের হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ হওয়ার মাধ্যমে। বা আমি চাই যে মিল্লাত একাডেমি থেকে পরবর্তী সময়ে যারা বের হবে, এবং প্রতি বছর 1-2 জন না, আমি চাইবো অবশ্যই, আমি একা না, সবাই চাই যে মিল্লাত একাডেমিতে প্রত্যেক বছর যেন 10-12 জন বা এর আরো বেশি সংখ্যক শিক্ষার্থী চান্স পায়। আমরা আবার চলে আসি সাইফের কাছে। তো সাইফ, এই যে তোমার অ্যাডমিশন জার্নিটা, এই জার্নিটার কোনো সময় কি মনে হয়েছে যে না, আমার দ্বারা হচ্ছে না বা আমার দ্বারা হবে না, এরকম কি কোনো সময় তুমি পার করছো নাকি? হ্যাঁ, অবশ্যই ডিপ্রেশনে ভুগতাম যখন মাঝে মধ্যে, সবসময় তা কোচিং এ একদম ভালো ফলাফল করতে পারে না। মাঝে মধ্যে মনে হইতো যে না, হয়তো আমার দ্বারা হবে না, এত কম্পিটিশন। যখন আমি জাহাঙ্গীরনগর পরীক্ষা দিতে যাই, একটা ইউনিটের অপোজিটে 245 জন পরীক্ষা দিচ্ছে। তো আমি যখন দেখছি যে 245 জন, আমি ভাবছি যে আমার তো হবেই না, কারণ 245 হিউজ একটা সংখ্যা। দেন যখন ঢাবির সবাই অ্যাপ্লাই করলো, দেখলাম যে 1,45,000 অ্যাপ্লাই করছে সিট, যেখানে আপনার মাত্র 1300-1400 সিট। তখন ডিপ্রেশনে ভুগতাম যে আমার কি হবে নাকি হবে না। বাট আমি চেষ্টা করে গেছি। আমি অনেক আছে না যে আপনার ডিপ্রেশনে পড়লে যে না আমার দ্বারা হবে না, আমি হাল ছেড়ে দিচ্ছি। আমি হাল ছেড়ে নাই, আমি আলহামদুলিল্লাহ ডেইলি হচ্ছে কি আপনার 12-14 ঘন্টা করে পড়তে চেষ্টা করছি। আমি কন্টিনিউয়াসলি পড়তাম। আমি এমন না যে আমি আজকে 14 ঘন্টা পড়ছি, কালকে 1 ঘন্টা পড়ি নাই। আমি একদম অ্যাডমিশনের সময় আপনার আমার 5-6 মাস যা পাইছি, আমি রেগুলার 12-14 ঘন্টা পড়তাম। আমার কোনো ফোন ইউজ করি না আমি। আমার তখন একটা বাটন ফোন চালাইছি। তারপর আমার কোনো বন্ধু বান্ধব বলেন, আত্মীয় স্বজন, কারোর সাথে যোগাযোগ ছিল না, জাস্ট ফ্যামিলি মেম্বার ছাড়া। ইভেন আমি ওই 5-6 মাস হচ্ছে কি আপনার বাইরে কোথাও এই সিঙ্গেল একটা দিনও ঘুরতে যাইনি। আমি সবসময় পড়াশোনায় থাকতাম। আর ডিপ্রেশনে পড়লে হচ্ছে গিয়ে আমাদের টিচাররা অনেক আমাদেরকে মানে ডিপ্রেশন কাটিয়ে ওঠার জন্য হেল্প করতো। তো এইভাবে আলহামদুলিল্লাহ আমি সবকিছু কাটিয়ে উঠছি। থাকে না যে প্রত্যেকেরই এরকম করে একটা মোমেন্ট বা একটা সময় যখন নিজের কাছে একটু খারাপ লাগে, বা মনে মনে যে একটা জেদ কাজ করে, না আমাকে ভার্সিটিতে চান্স পাইতেই হবে। তো
তোমার এমন কোনো মুহূর্ত এই মুহূর্তে মনে পড়ছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি যেহেতু এসএসসি তে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল আমার, তো আমি মিল্লাতে ফার্স্ট বয় ছিলাম। আমি ক্লাস 8 এ গোল্ডেন এ প্লাস পাইছি। এসএসসি তে যখন আমি গোল্ডেন এ প্লাস পাইছিলাম, তো আমার ভিতরে একটা জিনিস কাজ করলো যে সবাই শুধু সায়েন্স কেন পড়বে, আমি একটা আর্টসে গিয়ে দেখি। তো আমাকে জেনারেলি কেউ সাপোর্ট করে নাই তখন, জেনারেল ফ্যামিলিও না। কারণ আমাদের সমাজে একটা আপনার প্রথা প্রচলিত আছে যে সাপোজ আপনার একটা ক্লাসে 30 জন স্টুডেন্ট, সবাই বলবে প্রথম 1 থেকে 10 পর্যন্ত সায়েন্স যেতে হবে। মানে আমাদের এই এলাকায় জিনিসটা গ্রামে তুলনায় একদম বেশি হয়। হিউজ হিউজ আপনার আমাদের এলাকায় এমন একটা যে সিস্টেম চালু যে আর্টসে যাওয়ার পরে তারা মানে স্টুডেন্টই না, সবচেয়ে খারাপ। ওদেরকে খারাপের কাতারে হ্যাঁ। ধরা হয়। তো আমি ভাবলাম যে কেন সায়েন্স থেকে যাবো, দেখি আর্টসে যাই। দেন আমি আর্টসে গেলাম। আলহামদুলিল্লাহ আমি এসএসসি পরে সেন্ট জোসেফে পরীক্ষা দিলাম, ভর্তি পরীক্ষা দিলাম, ওখানে চান্স পাইলাম। তারপর নটরডেমে ভর্তি পরীক্ষা দিলাম, ওখানেও চান্স পাইলাম। ঢাকা কলেজ আমার হয়েছিল। তারপর আমি পড়াশোনা শুরু করলাম। তো অনেকে বলতো যে আর্টস নিয়ে পড়ে কি করবা কি করবা, মানে একটা কোশ্চেন থাকতো অলওয়েজ। বাট আমার যেসব বন্ধুরা সায়েন্স পড়ছে, অহংকার করে বলতেছি না, বাট ওরা অনেকে চান্স পায় না। বাট আমি আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিউপি এবং সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়, 7টা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাইছে। তো এটা আর্টস থেকে পাইছি। তো আজকে হচ্ছে কি আমি যখন চান্স পাইছি, এখন আর কেউ আমাকে বলে না যে সায়েন্স নাকি আর্টস না কমার্স। তো আজকে আলহামদুলিল্লাহ ভালো লাগে যে না আমি আমার মানে যখন তখন একটা চ্যালেঞ্জ দিছিলাম, এখন এই চ্যালেঞ্জটা ওভারকাম করতে পারছি, এটা অনেক ভালো লাগে। আচ্ছা, আমাদের হচ্ছে প্রায় সবাই আমরা হচ্ছে যে কেউ না কাউকে ফলো করি, মানে আমরা হচ্ছে যে তাকে আইডল মানি, অথবা আমরা যদি বলি মেন্টর। তো এটা আমরা ছোটবেলা থেকে কাউকে না কাউকে ফলো করি, হয়তো বা তার সাথে আমরা সরাসরি যোগাযোগ অনেক সময় করি না, বা অনেকে সরাসরি যোগাযোগ করে। তো তোমার ছোটবেলা থেকে এমন কোনো আইডল বা মেন্টর ছিল নাকি? আমরা যেহেতু মুসলিম, আমাদের আইডল তো একজনই হযরত না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। পড়াশোনার আমাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে পড়াশোনার আমার ক্ষেত্রে কোনো বড় ভাই আমি যেহেতু নটরডেমে পড়ছি, তো আমাদের কলেজ থেকে এভরি ইয়ার আপনার হচ্ছে গিয়ে পজিশন করে, বোর্ড পজিশন বলেন, ইউনিভার্সিটি পজিশন বলেন। তো আমি বড় ভাইদের থেকে বিভিন্ন হেল্প নিতাম। আমি অলওয়েজ বড় ভাইদেরকে মেসেজ দিতাম। যেমন আমাদের এলাকায় যেটা হয়, আপনার মিল্লাত একাডেমির কথা বলি, জীবনে কেউ কখনো বড় ভাইদেরকে জিজ্ঞাসা তো দূরের কথা, একটা সিঙ্গেল মেসেজও দিবেন না যে ভাই কিভাবে পড়বো। বাট আমি হিউজ, আমি ফার্স্ট ইয়ার থেকে আপনার বড় ভাইদেরকে মেসেজ দিলাম, ঢাবির বিভিন্ন বড় ভাই, যে ভাই কিভাবে পড়বো। কারণ ওনারা হচ্ছে গিয়ে অ্যাডমিশনটা পার করে গেছে, আমি কিন্তু পার করি না। তো ওনারাই জানবে যে কিভাবে আমার পড়াশোনা করা উচিত। তা আমি হিউজ বড় ভাইদেরকে মেসেজ দিচ্ছি। যেমন আমার লক্ষ্মীপুরের অনেক বড় ভাইরা আছে, ভাবিতে ভালো ভালো পজিশনে, রায়পুর, লক্ষ্মীপুরে। তো ওনাদেরকে মেসেজ দিতাম, নটরডেমের বড় ভাইদেরকে মেসেজ দিতাম। তো ওইভাবে অনেক হেল্প পাইছি আর কি আমি বড় ভাইদের কাছ থেকে। মানে স্পেসিফিক কেউ কেউ আছে কি যাকে তুমি ছোটবেলা থেকে ফলো করতা, বা ছোটবেলা না হোক অ্যাটলিস্ট অ্যাডমিশনের সময় ফলো করতা, যে না আমাকে ওই ভাইয়ের মতো হতে হবে, বা ওই ভাইয়ের মতো ওই ডিপার্টমেন্টে পড়তে হবে, এমন কেউ ছিল নাকি? ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আমি অলওয়েজ এখানে ঢাবিতে একটা ভালো ডিপার্টমেন্টে পড়ি। তো আলহামদুলিল্লাহ এটা আমি এখন ইকোনমিক্সে পড়ছি। তো এখন আপাতত যদি বলেন যে ফলো করি কাউকে, ডক্টর ইউনূসকে ফলো করি এখন, আচ্ছা যেহেতু উনি আমার ডিপার্টমেন্টে বড় ভাই। আচ্ছা আচ্ছা। আর আমাদের সবারই লাইফে সাফল্যের পিছনে বলি বা আমাদের পড়াশোনার পিছনে বলি, সবারই কেউ না কেউ এমন থাকে যার আসলে অক্লান্ত পরিশ্রমের ফলে এবং নিজেদের চেষ্টা আসলে আমরা একটু সাফল্য অর্জন করছি। তো তোমার লাইফে বা তোমার এই যে পড়াশোনার সাফল্যের পিছনে কার অবদান সবচেয়ে বেশি বলে তোমার মনে হয়? অবশ্যই আমার বাবা মার অবদান সবচেয়ে বেশি। কারণ আমি যখন ঢাকায় পড়াশোনা করছি, আমাকে সকল প্রকার সাপোর্ট আমার বাবা মা দিচ্ছে। সকল প্রকার মানসিক বলেন, আর্থিক, সকল সাপোর্টই পাইছি আমি বাবা মার কাছে। তাই আমি বলবো যে আমার বাবা মার অবদান সবচেয়ে বেশি। আচ্ছা, এবার আমি যদি ভুল না করে থাকি তাহলে হচ্ছে যে এবার হাজিরাট মিলাদ একাডেমি থেকে মাত্র 3 জন হ্যাঁ। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিকে চান্স Public এ chance পেয়েছে। মাত্র 3 জন। তো এই সংখ্যাটা আসলে খুবই সন্তোষজনক না? আমরা হ্যাঁ, চাই অনেক যে কম, অনেক। আরো সংখ্যক 10 জন, 15 জন, 20 জন, মানে যত বেশি হয় আর কি। তো তুমি যেহেতু এই সময়টা পার করে আসছো, তোমার জুনিয়ররা কয়েকদিন পরে এই সময়টাতে আসবে, ওরাও এই সময়টা পার করবে। তো এদের মানে তোমার যে অভিজ্ঞতা থেকে তাদের উদ্দেশ্যে কি বলবে, যে কোন ভুলটা করা যাবে না, বা কোন ভুলটা গতানুগতিক সবাই করে থাকে? আমি তাদের উদ্দেশ্যে একটাই বলছি, আমাদের দেশে প্রত্যেক বছর 1,40,000 থেকে 50,000 A+ পায়, কিন্তু ভার্সিটি অ্যাডমিশন আমরা যখন দেখি 5,000 6,000 পাস করে। তো 5-6,000 পাস কেন করে? কারণ ওরা পড়াশোনা করে হচ্ছে A+ পাওয়ার জন্য। কারণ মাথায় এটা থাকে না যে আমার অ্যাডমিশনে বসা লাগে। আমি সবসময় একটা কথা বলি যে আপনি অ্যাডমিশনে যদি 100% কষ্ট করেন, তার 2% কষ্ট করলে আপনি A+ পেয়ে যাবেন। A+ পাওয়া অনেক ইজি, এটা কোনো ব্যাপারই না আপনার। তো অনেকে মনে করে যে A+ পাইছি, অ্যাডমিশনও ভালো করব। আমার অনেক ফ্রেন্ডদেরকে দেখছি যে A+ পাইছে আর পড়াশোনা করে না, ভাবছে যে আমি তো ভালো স্টুডেন্ট। বাট ওরা যখন আপনার অ্যাডমিশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছে, ওরা মানে পাসই করতে পারে নাই, এমন অবস্থা। তো আমি বলবো যে শুধু একাডেমিক বই পড়লে হবে না, আমার অ্যাডমিশন মাথায় রেখে পড়াশোনা করতে হবে। আর হচ্ছে কি আপাতত যেহেতু বলবো যে সবচেয়ে আমরা যেহেতু সবাই এখন সোশ্যাল মিডিয়া ফোনটা ইউজ করি,
ফোন থেকে দূরে থাকা দরকার। কারণ আমি সবসময় একটা কথা বলি ভাই, কেরিয়ারের চাইতে ফোন বড় হয় না। গেমস খেলা, ফোন বলে, আমি যদি একটা ফোন যদি 6 মাস 1 বছর না চালাই, একটা ভালো জায়গায় চান্স পাই, আমার সারা জীবন এটা কিন্তু। কিন্তু আমি যদি 6 মাস 1 বছর যদি ফোন চালাই, আমার লাইফ পুরো লাইফ সাফার করবো। আমি 6 মাস 1 বছর পরে ফোনটা চালাই, একটা না দুইটাই চালাই একসাথে। তো এই কারণে বলবো যে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে অবশ্যই। আর স্টুডেন্টের মেইন টার্গেট থাকতে হবে পড়ালেখা। আর পড়ালেখা কন্টিনিউস করতে হবে। আপনি 10 ঘন্টা 8 ঘন্টা 6 ঘন্টা যাই পড়েন, রেগুলার পড়তে হবে। আপনার পড়াশোনা রিভিশন দিতে হবে, কারণ আমরা পড়লেই ভুলে যাই, সবাই হয়, আমারও হয়তো ফ্রেন্ডদেরকে দেখছিলাম সবারই হয়। তো পড়া আপনার রিভিশন দিতে হবে। আর হচ্ছে গাইডলাইন, একজন ভালো মেন্টর বা যে কোনো বড় ভাই থেকে গাইডলাইন নিতে হবে যে কিভাবে কি পড়লে। ভার্সিটিতে আপনার বোর্ডের মতো না যে সব থেকে কোশ্চেন হয়, ভার্সিটিতে কিছু স্পেসিফিক হচ্ছে গিয়ে জায়গা থেকে কোশ্চেন। তো ওগুলো একটু জানার জন্য হচ্ছে বড় ভাইদের থেকে একটু আইডিয়া নেওয়া উচিত। তুমি যেহেতু মিলাদ একাডেমির প্রাক্তন একজন ছাত্র, আর মিলাদ একাডেমির কথা আমি একটু আগে বলতেছিলা যে এখানে আমরা বড় ভাইদের কাছ থেকে হচ্ছে যে কোনো ধরনের হেল্প বা ওদের সাথে কমিউনিকেশন করার ওয়েটা পাইনি। তো তুমি কি আসলে যখন ভার্সিটি পরীক্ষা দিতেছিলা তখন বা যখন ঢাকায় উঠছিলা, তো তোমার কি কখনো যে মিলাদিয়ানের যে একটা অ্যালামনি অ্যাসোসিয়েশন থাকা দরকার, এইটার কি কোনো অভাব অনুভব করছো না? অবশ্যই অবশ্যই। আপনার হচ্ছে গিয়ে যেমন আমরা একটা ইফতারের অ্যারেঞ্জ করছিলাম, তো ওখানে আমরা হচ্ছে কমলাগর সবাই ছিল। কারণ আমার মানে যখন সবাই পরিচয় দিচ্ছিল বিভিন্ন স্কুলে, আমরা আমাদের স্কুল থেকে ছিলাম মাত্র 2 জন না 3 জন। বাট আপনার লরেন্স বলেন আরো তোরা বলেন অন্যান্য স্কুল থেকে হিউজ স্টুডেন্ট, বাট আমাদের মিল্লাত থেকে আপনার কোথাও স্টুডেন্টই পাই না। ঢাকায় বলেন, এলাকায় বলেন, ভার্সিটিতে বলেন, যেমন আমাদের মিল্লাতে থেকে রানিং এখন ফাহিম ভাই তো পাশ করে 4th ইয়ার শেষ, হয়তো ঢাবির এখন আমি আছি। আর আপনার 3-4 ইয়ার গ্যাপ হয়ে গেছে। আপনার যে কোনো পাবলিকে বলেন বা ভার্সিটি বুয়েট মেডিকেল কিছুতেই আমরা মিল্লাতে স্টুডেন্ট মানে খুঁজে পাওয়া দুষ্কর আর কি। যেখানে হচ্ছে কি অন্যান্য স্কুল থেকে আপনার রেগুলার মানে প্রত্যেক বছর চান্স পায় কম বেশি হলো, বাট আমাদের মিল্লাত থেকে ওটা ভালো করে না। এটা আর কি খারাপ লাগে অনেক। আরো কয়েক বছর আগে আমরা যেটা দেখতাম যে এই কমলনগরে মিলাদ একাডেমি সবচেয়ে ভালো শিক্ষা প্রতিষ্ঠান, এবং এই স্কুল থেকে যারা পাশ করে যায় 1 বছর পরে বা 2 বছর পরে যখন ইন্টারভিউ শেষ হয়, এখান থেকে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট পাবলিকে চান্স পায়। কিন্তু এই সংখ্যাটা বর্তমান সময়ে এসে খুবই একটা হতাশাজনক বা সন্তোষজনক না। এর প্রধান কারণ কি বলে তোমার মনে হয়? এর প্রধান কারণ, এর অনেকগুলো কারণ আছে। যেমন আমাদের স্টুডেন্টরা বেশিরভাগ হচ্ছে গিয়ে শহরমুখী হতে চায় না। স্টুডেন্টরা মনে করে যে এলাকায় থাকে, যেমন আমাদের আশেপাশে যেসব কলেজ আছে মিলাতে পরে মনে করে যে কলেজে, বাট প্রথাগত আমরা যখন ঢাকায় পড়তে গেছিলাম আমাদের বেসিকটা কিন্তু অত স্ট্রং ছিল না। আমি যখন আমার রাজুক বলেন রেসিডেন্সিয়াল ফ্রেন্ডদের সাথে কম্পিটিশন করতাম প্রথম প্রথম, তো দেখতাম যে ওদের হচ্ছে গিয়ে আমি যা এখন শিখতেছে ওরা হচ্ছে গিয়ে আরো 2 বছর আগে ওটা শিখে আসছে। তো এসব বিভিন্ন কারণ, বা শিক্ষকদের, আমাদের শিক্ষক সংকট অনেক, তো প্রপার গাইডলাইন পায় না ওরা। তো এইসব সংকট যদি মোকাবেলা করা যায় আর স্টুডেন্টরাও যদি আপনার চেষ্টা করে নিজ থেকে যে না আমার ভালো করতে হবে, তাহলে অবশ্যই কামব্যাক করা যায়, ওভারকাম করা যায় যে কোনো প্রবলেমে। আচ্ছা, এই যে এই ভিডিওটা এখন যারা দেখবে, হয়তোবা কোনো বড় ভাই দেখতে পারে বা বড় বোন দেখতে পারে বা কোনো স্টুডেন্ট গার্জিয়ানও দেখতে পারে। তো গার্জিয়ানদের উদ্দেশ্যে তুমি কি বলবে, যারা কিছুদিন পরে যাদের ছোট বাচ্চা অথবা ছোট ভাই ছোট বোন যারা অ্যাডমিশন সাফার করবে অ্যাডমিশন টাইমটা, ওই গার্জিয়ানের জন্য তুমি কি বলবে? গার্ডিয়ানের জন্য একটাই কথা থাকবে যে সাপোর্ট দিতে হবে অ্যাডমিশন টাইম। আপনার সাপোজ আপনার একটা প্রথম একটা ভার্সিটিতে অ্যাডমিশন দিলেন, এক্সাম দিলেন, বাট হলো না, আপনার নাই হতে পারে স্বাভাবিক। তখন অনেক গার্ডিয়ান আছে যে আপনার ব্লেম করে যে কেন হয় না, ওর হয়েছে ওর হয় না, তখন আপনি আরো ভেঙে পড়বেন। কিন্তু তো আপনাকে সাহস দিতে হবে যে না ইনশাল্লাহ সামনে এটা হয় না, সামলাতে হবে, সাহস দিতে হবে, সাহস যোগাতে হবে। কারণ ডিপ্রেশন যদি আপনাকে একবার ধরে তাহলে কিন্তু আপনার হচ্ছে কি অ্যাডমিশন পিরিয়ডটা শেষ একদম। তো গার্ডিয়ানের উদ্দেশ্যে একটাই বলবো যে সাপোর্ট করে যেতে হবে সবসময়, শেষ পর্যন্ত সাপোর্ট করতে হবে। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো, তো তোমার এখন আমি যদি এসএসসি থেকে অ্যাডমিশনের জার্নি পর্যন্ত ধরি, তাহলে কোন ঘটনাকে তুমি তোমার এই শিক্ষা জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচনা করবে? আমার টার্নিং পয়েন্ট হচ্ছে কলেজ লাইফে। যেহেতু আমাদের নটরডেমে হচ্ছে কি আপনার প্রত্যেক সপ্তাহে হচ্ছে 2টা করে এক্সাম হয়। তো আমি যখন নটরডেমে প্রথম গেছিলাম হচ্ছে কি আমার রেজাল্ট অত ভালো ছিল না। দেখতাম যে আমার কেননা আমি হোস্টেলে উঠছি, যেহেতু আমি আগে বাসায় ছিলাম, আমি হোস্টেলে খাপ খাওয়াইতে পারি না, পড়াশোনা অত হতো না। দেন তারপর আমার যে যখন 2-3 মাস গেল তখন আমিও কামব্যাক করা শুরু করলাম। তো আলহামদুলিল্লাহ আমি তখন আমার নটরডেমে ফাইনাল যে পজিশন ছিল 16তম ছিলাম আমি নটরডেমে। তো তখন হচ্ছে কি আমরা নটরডেমে যখন কম্পিটিশন করতাম দেখতাম যে আমার বন্ধু ভালো করছে, আমি কেন ভালো করবো না, আমার তো ভালো করা উচিত। তো আমার কলেজ লাইফটাই টার্নিং পয়েন্ট ছিল, আমি কলেজ লাইফ থেকে ভালো করা শুরু করছে। আমরা আমাদের আড্ডার একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। এখন সাইফের কাছ থেকে কমলনগর নিয়ে তার কোনো চিন্তা ভাবনা বা তার এই মুহূর্তে যদি দর্শকদের উদ্দেশ্যে ও যা ইচ্ছা বলতে চায়, তোমার যা ইচ্ছা তুমি একদম
বলতে পারো দর্শকদের উদ্দেশ্যে? অবশ্যই কমলনগর নিয়ে অনেক চিন্তা ভাবনা আছে, যেহেতু আমার উপজেলা, আমিও চাই যে আমার উপজেলা থেকে প্রত্যেক বছর 10, 15, 20 জন করে চান্স পায়। বাট যদি এটা সংখ্যাটা অনেক নগণ্য, তো আমি আমার কমলনগরের যেসব জুনিয়র আছে ওদেরকে বলবো যে পড়াশোনা করো ভালো করে, রেগুলার পড়াশোনা করো, মোবাইল ফোন থেকে দূরে থাকো। কারণ মোবাইল ফোন 6 মাস না চালালে কিছু হবে না। মোবাইল ফোন থেকে একদমই দূরে থাকো। অন্যান্য যেসব কাজকর্ম করলে পড়াশোনার ক্ষতি, ওগুলো থেকে দূরে থাকো। আর রেগুলার পড়াশোনা করো, গাইডলাইন নাও বড় ভাইদের কাছ থেকে। আমাদের কমলনগরের অনেক বড় ভাই আছে, ভালো ভালো জায়গায় পড়াশোনা করো, ওনাদের কাছ থেকে গাইডলাইন নাও। আর এখন ইউটিউব আছে, আপনার ইউটিউব থেকে হেল্প নাও, বিভিন্ন ক্লাস করো, তাহলে ইনশাল্লাহ কমলনগর থেকে আমি দেখবো যে প্রত্যেক বছর 15-20 জন করে চান্স পায় রেগুলার। আচ্ছা, আমি একটা সম্পূরক প্রশ্ন করি সাইফকে, সেটা হচ্ছে এখন বর্তমানে হচ্ছে যে অনলাইন প্ল্যাটফর্মের যুগ। তো এই যে এখন অনলাইন প্ল্যাটফর্মে অনেকগুলা আমাদের প্ল্যাটফর্ম আছে, 10 মিনিট স্কুল, শিখো, বা আরো অনেক অনেক শিক্ষা প্রতিষ্ঠান বলি, বা অনেক প্ল্যাটফর্ম আছে। তো এই প্ল্যাটফর্মগুলো কি তোমার অ্যাডমিশন জার্নিকে সহজ করার জন্য কোনো প্রভাব ফেলছে? আমি তেমন একটা অনলাইন ক্লাস করি নাই, যা সত্যি কথা। কারণ আমার মনে হচ্ছে অনলাইনের সাথে অফলাইন বেস্ট। অফলাইনে যাবেন, শিক্ষককে কোশ্চেন করবেন নিজের মন মতো। অনলাইনে পারা যায় 1-2টা, বাট অফলাইনের মতো ওই অনুভূতিটা পাওয়া যায় না। আপনি অনলাইনে এক্সাম দিলেও আমি ওই যে অফলাইনের অনুভূতিটা পাই না। তো আমি বেশি অফলাইনের সাথে যুক্ত থাকার চেষ্টা করছি, বাট অনলাইন থেকে আমি হেল্প নিতাম। আপনার বিভিন্ন পেজ আছে, গ্রুপ আছে, ইউটিউব চ্যানেল আছে, এগুলো থেকে হেল্প নিতাম অনেক। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সাইফকে। সাইফের সাথে এতক্ষণ আমরা আড্ডা দিয়েছিলাম। তো সাইফকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী সময় আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।